হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রিডল। আজকে আমরা যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের জেনারেল নলেজ মেড ইজি 5th এডিশন। আমি কত টাকায় পেয়েছি এবং তোমরা কোথা থেকে কিনলে সব থেকে কম দামে পাবে সেটা ভিডিওর শেষে বলছি। এটা কোনো প্রমোটেড পেড ভিডিও না, আমি নিজে বইটা কিনেছি এবং আমি কোথা থেকে সব থেকে কম দামে পেয়েছি সেটা তোমাদের শেষে এসে আমি ডিটেলসে বলছি। এটা হচ্ছে 5ম সংস্করণ 2025 সালে। প্রথমেই কন্টেন্টের মধ্যে থাকছে ভারতের ইতিহাস এবং ইতিহাসের মধ্যে থাকছে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, অর্থাৎ যেটাকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি বলে জানি। তোমরা চাইলে এই জায়গাগুলো ভিডিওটা পজ করে করে দেখতে পারো, এর মধ্যে কী কী কন্টেন্ট আমরা পাচ্ছি। এরপর থাকছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে প্রথমেই থাকছে মহাবিশ্ব, অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফির ফার্স্ট যে পার্টটা, অর্থাৎ গ্রহ, গ্রহাণুপুঞ্জ। তারপর থাকছে গ্রহরূপে পৃথিবী, অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ। তারপর থাকছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, এবং ভারতের ভূগোলের মধ্যে থাকছে হচ্ছে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা। এগুলো চাইলে তোমরা পজ করে করে ভিডিওটা দেখতে পারো। এবং সবথেকে ভালো পার্ট যেটা হচ্ছে, যেটা কার্তিক চন্দ্র মণ্ডলের বইয়েতে আমরা সবথেকে পড়তে ভালোবাসি যে জায়গাটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ, অর্থাৎ যেমনভাবে ভারতবর্ষের ভূগোলটা দেওয়া হয়েছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু সাজিয়ে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এরপর থাকছে ভারতের সংবিধান, রাষ্ট্রশাসন ব্যবস্থা। তারপরে ডিতে থাকছে ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা। এবার চলে আসছি সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং শেষে থাকছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং কম্পিউটার। আর একটা খুব সুন্দর পার্ট যেটা আমার খুব ভালো লাগলো, যেটা অনেক বই আমি পাইনি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্ট্যাটিক জিকেগুলো হতে পারে, যেমন ধরো পশ্চিমবঙ্গের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিধানসভা স্পিকার, বা পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ, বাঙালিদের মধ্যে প্রথম মহিলা, যে স্ট্যাটিক জিকেগুলো আমরা পাই, কিন্তু এগুলো হয় কি আমরা ওয়ার্ল্ডের পাই বা ইন্ডিয়ার পাই। এই বইটার কিন্তু একটা তোমরা এক্সট্রা সংস্করণ পাচ্ছ আলাদা করে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকেটা তোমার এখান থেকে কভার হয়ে যাবে অনেকটা। এরপরে আসছি সাধারণ জ্ঞান, অর্থাৎ স্ট্যাটিক জিকের ইন্ডিয়ান যেগুলো বলি, ইন্ডিয়ান স্ট্যাটিক জিকে যেগুলো আমরা পড়ি, ভারতবর্ষের প্রথম মহিলা, ভারতের জাতীয় পতাকা, জাতীয় সত্য, জাতীয় সঙ্গীত। তারপর তোমরা পাচ্ছ সাধারণ জেনারেল নলেজে হচ্ছে পৃথিবী, অর্থাৎ ওয়ার্ল্ডের যে স্ট্যাটিক জিকেগুলো হয়। ওয়ার্ল্ডের স্ট্যাটিক জিকে বলতে আমরা যেগুলো পড়ি আর কি, অর্থাৎ তোমাদের বিভিন্ন দেশের পার্লামেন্ট, বিভিন্ন দেশের প্রথম মহিলা এবং পৃথিবীর প্রথম মহিলা ধরনের যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, অর্থাৎ সার্ক, ব্রিক্স, আসিয়ান, G7, G20, যে সমস্ত জোটগুলো আছে এখানে তোমরা পাবে। এবার হচ্ছে স্ট্যাটিক জিকের ওই পার্টটা, অর্থাৎ তোমরা খেলাধুলা, গেমস, সাহিত্য সংস্কৃতি, পুরস্কার এবং চলচ্চিত্র। তোমরা চাইলে ভিডিওটা একবার করে পজ করে কন্টেন্টসগুলো একবার দেখে নিতে পারো। এবার তোমাদের কাছে যাদের অলরেডি অনলাইনার বই আছে তাদের নতুন করে কেনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে যারা নতুন অনলাইনার বই জাস্ট পরীক্ষার আগে একবার ব্রাশ আপ করে চোখ বুলানোর মতো বই খুঁজছো, তারা আমার মনে হয় এই বইটা তোমার কাছে খুবই হেল্পফুল হবে। এটাকে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে এটা অনলাইনার বলে অনেক পয়েন্ট বা অনেক টপিক বাদ দিয়েছে, না, একেবারেই না, বরঞ্চ অন্যান্য বইয়ের থেকে আমি এখানে অনেক কিছু এক্সট্রা পয়েন্ট পেয়েছি। হিস্ট্রি বা জিওগ্রাফির অনেক জায়গাতেই আমি দেখেছি ম্যাপ বা ডায়াগ্রামস ব্যবহার করেছে, এটা কিন্তু একটা গুড পয়েন্ট। বইটা যে ধরনের আকৃতির, একটু মোটা হয়তো, কিন্তু অন্যান্য বইয়ের থেকে আমার মনে হয় একটু কম্পারেটিভলি বেটার। লেটার বেদিক পিরিয়ড, আমি জাস্ট পরপর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি দেখিয়ে দিই। তারপর দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে পুরোটা দেওয়া আছে। মানে তুমি যদি জাস্ট পরীক্ষার আগে একটু ব্রাশ আপ করে চোখটা বুলিয়ে নাও এই বইটার উপর, আমার মনে হয় এই বই খুবই বেনিফিশিয়াল হবে। দেখো প্রাচীন ভারতের শিল্পরীতি, গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প, সমস্ত কিন্তু খুবই জিস্ট ফর্মে, কিন্তু কোনো পয়েন্ট বাদ না দিয়েই দেওয়া আছে। এবার হচ্ছে মৌর্য পরবর্তী শাসকগণ, মানে অর্থাৎ যে সমস্ত বংশগুলো আমরা পাই, শুঙ্গ, কাহ্ন, সাতবাহন, এই সমস্ত। তারপর আসছি গুপ্ত, সঙ্গম।
এবার চলে আসছি মেডিয়েভাল পার্টটায়। মেডিয়েভাল পার্টটায় দেখো, প্রথমে হচ্ছে আরবিয়ান ইনভেশন, আরবরা যখন আক্রমণ করতে শুরু করছে ভারতে, তুর্কিশ অভিযান, মোহাম্মদ ঘড়ি, তারপর হচ্ছে সুলতানি আমলটা, দাস খলজি, যখন স্লেভ ডাইনাস্টি পড়ছি, দাস বংশ 1206 থেকে 1290, এবং স্লেভ ডাইনাস্টিটার কতদূর রেঞ্জের মধ্যে রেডিয়াসে বিস্তার করেছিল এই ম্যাপগুলো কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে এটা থেকে। অর্থাৎ মেডিয়েভাল পিরিয়ডের সুলতানি আমলটা থেকে এখানে যদি তোমার চলে আসি মোগল সাম্রাজ্য পর্যন্ত, অর্থাৎ 61 থেকে 46 মাঝে কিন্তু ওয়ান লাইনার হলো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মেনশন করা হয়েছে। আসছি এবারে মডার্ন হিস্ট্রিতে। দেখো মডার্ন হিস্ট্রিতে ফার্স্ট যেগুলো আসে, ভাস্কো ডা গামা আসছে 1498 খ্রিস্টাব্দে, ইউরোপীয়দের আগমন, বিভিন্ন ধরনের পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশ, বিভিন্ন বিদেশিদের আগমন, ফ্রেঞ্চ, ডেনিশ, তারপর হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য যখন ভারতবর্ষে বিস্তার লাভ করছে সেই সময় বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা, এই সমস্ত ওই কন্টেম্পোরারির সময় যে সমস্ত শাসকগুলো ছিল তাদের সম্পর্কে ডিটেলসগুলো যেমন হিস্ট্রি বইয়ে থাকে অন্যান্য, এগুলো জাস্ট ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া আছে। হিস্ট্রিটা এই যে যেমন হচ্ছে গভর্নর এবং গভর্নর জেনারেল, এটা কিন্তু চার্ট ফরম্যাটেও দেওয়া আছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তারপর দেখো এখানে আর একটা চার্ট দেওয়া আছে, কৃষক এবং উপজাতি বিদ্রোহ, খুবই সুন্দর। দেখো এবার চলে আসছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের সময় কে কে নেতৃত্ব দিয়েছিলেন সেটাও চার্ট ফরম্যাটে দেওয়া আছে। এই 124 পাতা অর্থাৎ A1 থেকে A124 124 পাতার মধ্যে কিন্তু ইতিহাস পাঠটায় বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মেনশন করা হয়েছে, খুবই ভালো। চলো এবার চলে আসি ভূগোলে। জিওগ্রাফিতে দেখো সাধারণ মহাবিশ্ব প্রথমেই যে পার্টটা, সেগুলো তোমার যে পৃথিবী সৃষ্টির যে বিভিন্ন মতবাদগুলো আছে, মহাবিশ্ব সৃষ্টি, প্রথমে গ্যালাক্সি কীভাবে সৃষ্টি হচ্ছে তার যে মতবাদগুলো আছে যেগুলো পরীক্ষায় আমাদের খুবই আসে। তারপর হচ্ছে নেবুলা, গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডল, কনস্টিলেশন, এই যে পার্টগুলো এগুলো সম্পর্কে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু ওয়ান লাইনার পয়েন্ট হিসাবে দেওয়া আছে। তারপর চলে আসছি সোলার সিস্টেম। সোলার সিস্টেমে আমাদের কুলিন গ্রহ, মেজর প্ল্যানেট যেগুলো, তারপর আসছে ড্রপ প্ল্যানেট, বামন গ্রহ কোনগুলো সেগুলোর সম্পর্কে ডিটেলস, মানে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে এগুলো সবই কিন্তু যেগুলো প্রয়োজন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো পরীক্ষায় আসে, মানে অনেকটা NCERT জিস্টের মতো আর কি। তোমরা একটা করে পয়েন্ট, মানে ওই ধরো আমি সাপোজ বলছি ইউরেনাস গ্রহটার তোমার সূর্য থেকে দূরত্ব 287 কিলোমিটার এবং এর আবর্তন করে কত সময়, এটাই হলো বরফ রাক্ষস বলা হয় বা আইস জায়ান্ট বলা হয়। আবার ইউরেনাস গ্রহের অপর নাম হচ্ছে সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট। তো এইখানে তোমার যে পয়েন্টগুলো প্রয়োজন অর্থাৎ পরীক্ষায় খুব বেশি করে বারবার রিপিট হয়, অনেকটা NCERT সামারির মতো, সেইগুলোই কিন্তু তোমার মেনশন করে দেওয়া আছে কী ধরনের হয়। এবং আমাদের এইগুলো কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি অনেকটা, বাস আমরা বলতে পারি যে জিকে হিসাবে অনেক সময় পরীক্ষায় আসে। যেমন ধরো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত, বা ধরো কলোরাডো মরুভূমি কোথায় অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো তোমরা চার্ট ফরম্যাটে এখানে দেখতে পারো। আমি কিন্তু একবারও বলছি না যে এই বইটা পড়লে তুমি WBCS এর মতো এক্সামে সাফিসিয়েন্ট। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ক্লারিক্যাল লেভেল এক্সামগুলো হয় বা তোমরা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের MTS বা SSC GD, অবশ্য এখন MTS SSC GDও যে ধরনের জিকে ট্রেন্ড ফলো করছে সেক্ষেত্রেও প্রেডিক্ট করা খুব চাপ। তবে হ্যাঁ, একটা পরীক্ষার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো একটু চোখ বুলিয়ে ব্রাশ আপ করে নেওয়া, মানে এটা এনাফ। আর যদি তুমি বলো পুলিশের পরীক্ষার কথা, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP, SI বা কনস্টেবলের ক্ষেত্রে আমার মনে হয় এই বইটা এনাফ, মানে মোর দ্যান এনাফ, এর বাইরে প্রয়োজন হবে না। এবার তোমাকে একটা বইকেই তুমি বারবার করে রিভিশন করবে এবং পরীক্ষার আগে যত বেশি করে মক দিতে পারবে তত তুমি বেশি এগিয়ে যাবে। মানে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তার কতগুলো ব্লক, কটা থানা, কটা মিউনিসিপ্যালিটি, মানে এই পার্টটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়। যে কারণে আমরা কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের আমরা জিওগ্রাফি বই পড়ি, কারণ ওনার জিওগ্রাফি বইয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা আমরা খুব ভালোভাবে পাই। অবস্থা কনস্টিটিউশনের যেগুলো আমরা জানি যে প্রথমেই কনস্টিটিউশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ কীভাবে কনস্টিটিউশন তৈরি হলো, এবং কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে যখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল তখন আমাদের কনস্টিটিউশনের যে সমস্ত ব্রিটিশ আইনগুলো পাস হয়েছিল এবং তার থেকে আস্তে আস্তে কনস্টিটিউশন ডেভেলপ করেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কী কী পার্টগুলো আমরা নিয়েছি, তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে।
তারপর দেখো এই যে কমিটিসগুলো হয় যেগুলো আমাদের পরীক্ষা খুবই আসে, যেমন ড্রাফটিং কমিটি, অ্যাডহক কমিটি, হাউস কমিটি, সেই সমস্ত কমিটির চেয়ারম্যান কারা ছিলেন এইগুলো। যেমন ধরো আমি বলছি পার্ট 2, এটা পার্ট 2 এর আন্ডারে আর্টিকেল কত আসছে 5 থেকে 11, এবং এটা রিলেটেড হচ্ছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে। মানে অনেক সময় হয় কি আমাদের মনে রাখতে অসুবিধা হয় যে কোন পার্টটা কি রিলেটেড, হয়তো সেই মুহূর্তে মনে পড়ছে না, তো তখন তোমরা কিন্তু এই জায়গাটা চোখ বুলিয়ে নিতে পারো। এবার হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংশোধন কতগুলো হয়েছে এবং ইম্পর্টেন্ট যে সমস্ত সংশোধনগুলো হয়েছে। যেমন ধরো আমি যে বলছি এখানে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই কোন সালে হয়েছে, 40, 41, 42, 44 সংশোধনগুলো কিন্তু, এবং সংশোধনে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পাস হয়েছে। যেমন ধরো আমি বলছি 101 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এখানে জিএসটি লাগু করা হয়েছিল। এইগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু আমি ইংলিশেই পড়া মেনলি প্রেফার করি, এবং তোমাদের বলবো ইকোনমিক্সটা একবার বাংলা রিডিং পড়ে নাও, কিন্তু ইংলিশেই পড়ো। কারণ হয় কি এই বিষয়টা আমাদের বেশিরভাগ জনেরই কারোর সাবজেক্ট হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়া হয়ে থাকে না, এক্সেপ্ট যারা কমার্সের স্টুডেন্ট হয় তারা ছাড়া। থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি যে এলপিজি কনসেপ্ট, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই কনসেপ্টটা, মুক্ত বাজার নীতি, এটা কোন 5 ইয়ার প্ল্যানে চালু করা হয়েছিল, সেটাতে 5 ইয়ার প্ল্যান। তো এইগুলো কিন্তু খুব ভালোভাবেই দেওয়া আছে। ফিজিক্সটাও কিন্তু খুব ডায়াগ্রামেটিক্যালি সাজানো হয়েছে, এটাও একটা ভালো দিক। দেখো এই কিছু টপিক থাকে, আচ্ছা কিছু টপিক থাকে যেগুলো হয়তো এখন নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, কিন্তু আমরা যে সময় পুরনো সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই সময় কিন্তু ছিল না। যেমন ধরো এই সরল দোলগতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, এর একদমই অল্প আমরা পড়েছিলাম, এখন একটু ডিপ থেকে কোশ্চেন আসছে। তো তোমরা এই শুধুমাত্র এটার উপর ভরসা না করে থেকে একটু ডিটেলসে এইগুলো পড়তে পারো, এবং যখন পরীক্ষার আগে জাস্ট চোখ বোলানোর জন্য হবে, অর্থাৎ ফর্মুলা সূত্রগুলো বা বিজ্ঞানীর নামগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা জাস্ট ব্রাশ আপ করার জন্য সায়েন্স পার্টটা ব্যবহার করতে পারো। কেমিস্ট্রিটাও তাই। দেখো এখানেও কিন্তু কেমিস্ট্রিতেও কিন্তু খুব সুন্দর চার্ট ফরম্যাটে প্রেজেন্টেশন করা হয়েছে। নেক্সট চলে আসছি লাইফ সায়েন্স, অর্থাৎ বায়োলজিতে। বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি একটু মনে রাখতে হয় বিভিন্ন বিদ্যাগুলো, যে কোনটা কী রিলেটেড, কোন সায়েন্সটা কী রিলেটেড, যেমন ইকথিওলজি, অর্নিথোলজি, সেগুলো মনে রাখতে হয়। তো এখানে কিন্তু শুরুতে এরকম দেওয়া আছে, যেমন ধরো প্যালিওন্টোলজি, জীবাশ্ম বিষয়ক অধ্যয়ন। তো এইগুলোও কিন্তু হিস্ট্রি জিওগ্রাফির মতো তোমার মনে রাখতে সাহায্য করবে। তারপর ধরো এই বিজ্ঞানীগুলোর নাম, এইগুলো তো পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসাবেও খুব আসে। যেমন ধরো আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেছিলেন, পেনিসিলিন। তো এইগুলো। তারপর ধরো কার্ল ল্যান্ডস্টাইনার মানব আরএইচ ফ্যাক্টর এবং এবিও ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন। তোমরা চাইলে ভিডিওগুলো পজ করে করেও দেখতে পারো। বইটা কিন্তু ওয়ান লাইনার হলো বেশ, কিন্তু ডিটেলস আমার মনে হয়েছে, মানে ওয়ান লাইনার ফরম্যাটে বই তো বাজারে অনেকই পাবে তোমরা, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে অন্যান্য বইগুলো কি করে, কিছু এমসিকিউজ অ্যাড করতে গিয়ে বইটা এক্সট্রা অনেকটা জায়গা চলে যায়। তো সেখানে এটা কিন্তু ওয়ান লাইনার হলেও অন্যান্য বইয়ের ওয়ান লাইনার থেকে একটু বেশি ডিটেলস দেওয়া আছে বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, ধরো চোখের স্ট্রাকচার, ব্রেনের বিভিন্ন পার্টস, দেখো এবার চলে আসছি এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ সবাই জানো, ইকোলজি, বাস্তুতন্ত্রবিদ্যা, ইকোসিস্টেম থেকে আমাদের সব থেকে বেশি যে জায়গাটাকে কোশ্চেন আছে, যেমন ধরো বায়োডাইভার্সিটি। আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলো আছে এবং সেই জায়গাগুলো কোন কোন জায়গায় অবস্থিত সেই সম্পর্কে, বা বায়োডাইভার্সিটির টাইপগুলো, জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি, এইগুলো কিন্তু সমস্ত কিছু ওয়ান লাইনার হলেও বেশ ডিটেলসভাবে এগুলো কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে। যেমন ধরো আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট, আমাদের পৃথিবীতে কটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে এবং তার ডিটেলসগুলো এবং সেই জায়গাগুলো কোথায় অবস্থিত, এগুলো কিন্তু চার্ট ফরম্যাটে দেওয়া আছে। এটাও তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। এবার দেখো চলে আসছি কম্পিউটারে তোমাদের আছে হচ্ছে কম্পিউটারের যে হিস্ট্রি অফ কম্পিউটার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, কীভাবে কে আবিষ্কার করছে এবং
কীভাবে ডেভেলপ করছে ট্রানজিস্টার থেকে আস্তে আস্তে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কত টাইপের হয়, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে এতটা ডিটেলস হয়তো অনেকই হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েট লেভেলেরও অনেক পরীক্ষাতে এত ডিটেলস আসে না। সিজিএল, সিএইচএসএল, এমটিএসের কোয়েশ্চেনের ট্রেন্ড পাল্টাচ্ছে এবং ওরা জিকে বা জিএসের কোশ্চেন কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড করছে। তো আমাদেরও কিন্তু তার সঙ্গে এগিয়ে রাখতে হবে, মানে আইপি কী হয়। তারপর ধরো যেটা পরীক্ষায় খুবই আসে, এই যে কিবোর্ড শর্টকাটসগুলো, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, এইগুলো কী কাজ কী। তো এগুলো কিন্তু কম্পিউটার রিলেটেড অনেক পরীক্ষাতেই আমি দেখেছি আসে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখেছি ইলেকট্রিসিটি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটারটা কিন্তু মেন একটা বেশ প্রায়োরিটি পায়। তো সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন দেখা যায় যে কিবোর্ড শর্টকাটগুলোর কী কাজ, একটা জিনিস। তারপর দেখো তোমাদের যেটা বলছিলাম সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট করেছে বইটা যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে। মানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি কিন্তু না, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি যেটা কালার ফরম্যাটে আমি তোমাদের দেখালাম ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ওটা দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ড, ওয়েস্ট বেঙ্গলের এবং ছবি, এবং এগুলো শুধু কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে। তারপর হচ্ছে দেখো এটা কিন্তু পুরোটাই ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকেটা কিন্তু চার্ট ফরম্যাটে দেওয়া, যেগুলো আমাদের অনেক স্টেটের পরীক্ষাতে লাগে আর কি। তারপর দেখো ইন্ডিয়া স্ট্যাটিক জিকে, তারপর দেখো ওয়ার্ল্ড স্ট্যাটিক জিকে, ওয়ার্ল্ড জিকে, এই যে গুগলের আবিষ্কর্তাকে, ফেসবুকের আবিষ্কারকর্তাকে, এগুলো আমরা কিন্তু সব বইয়েতেই মোটামুটি পাই। তো এবার আসছি বইটা আমি কোথা থেকে কিনেছি এবং কম দামে কোথা থেকে পাওয়া যাবে। অনেকেই অনেক বইয়ের দোকানের রেকমেন্ড করে, আমি কোনো বইয়ের দোকান থেকে নিইনি। তোমরা চাইলে বইটা আমাজন বা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক। দেখো বইয়ের শেষে এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে www.mondolprokashoni.com। তোমরা এখান থেকে কীভাবে বইটা কিনবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই তোমরা মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করে নেবে মণ্ডল প্রকাশনী জেনারেল নলেজ মেড ইজি, বা মণ্ডল প্রকাশনী যেটা তোমাদের বললাম mondolprokashoni.com, ওখানেও তোমরা ওয়েবসাইট থেকেও খুলতে পারো। তো তোমরা যদি সরাসরি জেনারেল নলেজ মেড ইজি সার্চ করো তাহলে এখানে কিন্তু মণ্ডল প্রকাশনীর লিঙ্কটা প্রথমেই চলে আসবে। তো এখানে প্রথমে তোমরা ওই ওয়েবসাইটটা খুলবে। এখানে খোলার পরেই দেখো মণ্ডল প্রকাশনীর যে জেনারেল নলেজ মেড ইজি 5th এডিশন, এখানে দাম আসছে তোমার 510 টাকা। এখান থেকে তোমরা তোমাদের পিনকোড বা অ্যাড্রেস ডিটেলস সাইন আপ করে ফিল আপ করবে, যেমনভাবে আমরা আমাজন বা ফ্লিপকার্টে ফিল আপ করি। তাহলে কিন্তু এখানে তোমার কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ পে করতে হবে না, 510 টাকাতেই কিন্তু তুমি পেয়ে যাবে। এবার যদি তোমার কোনো বই ডিফেক্টিভ বা ফল্ট কিছু আসে তাহলে তোমরা ওদের যে কন্ট্যাক্ট ডিটেলসের নাম্বার আছেন, ওদের যে কন্ট্যাক্ট ডিটেলসের নাম্বার দেওয়া আছে সেখান থেকে তুমি কথা বলে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে এইভাবে নতুন নতুন ভিডিও আমি আরও বেশি করে আপলোড করতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।